আমরা এখন এক্সাম্পল 4.1 দেখব। আরসিসি 1 এর আরসিসি 1 কোর্সের এক্সাম্পল 4.1 দেখব। এখানে বলা আছে এ রেক্টেঙ্গুলার বিম হ্যাজ দি ডাইমেনশনস ফিগার 3.2 বি। আচ্ছা, ফিগার 3.2 বি এটা একটু দেখি আমরা। এইখানে ফিগার 3.2 বি, এখান থেকে দেখা যাচ্ছে যে এই বিমটা হচ্ছে সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিম। আচ্ছা, সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিম এটা যদি একটু বলি আমি, সেইটা হচ্ছে এইটা একটা বিম যদি হয়, দেন সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিমটা কখন ইউজ করা হয় আমাদের রিয়েল লাইফে, সেইটা সেটা হবে বিমের মধ্যে যখন লোড গুলা দেওয়া হয়। তার আগে আরেকটা জিনিস আমি বলি, বিমের মাঝ একদম মাঝ বরাবর যদি, এটা অফকোর্স নিউট্রাল অ্যাক্সিস হবে, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের সাইডে, উপরের জোনে, উপরের যেই পার্টটুকু থাকে সেইটাতে হচ্ছে কম্প্রেশন কাজ করে, এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের যেই এরিয়াটা সেইখানে টেনশন কাজ করে। সো এই জন্য এটা হচ্ছে টেনশন জোন, এন্ড উপরের যে পার্টটুকু থাকে সেটা হচ্ছে কম্প্রেশন জোন। সো বিমের উপরে বা বিমের মধ্যে যখন লোড গুলা দেওয়া হয়, তখন সেই লোড যদি কম্প্রেশন জোনে যে কংক্রিট সেইটা যদি বিয়ার করতে পারে এবং ওই পরিমাণ যদি বেন্ড না হয়, দেন আমরা ইজিলি সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিম ইউজ করতে পারি আমাদের রিয়েল লাইফে। বাট যখন ডাবলি রেইনফোর্সমেন্ট বিম ব্যবহার হবে, তখন অবশ্যই যে লোড গুলো এখানে ওয়ার্ক করে সেই লোড গুলাকে রেজিস্ট করার জন্য কম্প্রেশন জোনে কংক্রিট সাফিসিয়েন্ট থাকে না, যার কারণে এখানে ডাবল রিইনফোর্সমেন্ট বিম ইউজ করা হয়। আহ, তার মানে এখানে যে লোড গুলা পড়ে সেগুলো অনেক এক্সেস হয়, যার কারণে কম্প্রেশন জোনে যেই কংক্রিট থাকে সেটা এটাকে ধরে রাখতে পারে না, আর রেজিস্ট করতে পারে না। সেই জন্য ডাবল রিইনফোর্সমেন্ট বিম ব্যবহার করা হয়। আচ্ছা, এইখানে এখানে আমি যদি আরেকটু বলি, যে লোড পড়তেছে একটা বিমের উপরে, সো এই লোড গুলা পড়ার পরে কি কি ইফেক্ট পড়ে সেটা একটু বলি। ইফেক্ট গুলো হবে স্ট্রেস ইলাস্টিক অ্যান্ড সেকশন আনক্র্যাক, দেন স্ট্রেস ইলাস্টিক সেকশন ক্র্যাকড। ওকে, দেন 3 নাম্বার আসবে স্ট্রেস ইন ইলাস্টিক সেকশন অবভিয়াসলি ক্র্যাকড হবে। আমরা ইলাস্টিক সেটা সেটা অবশ্যই বুঝি যে বিম বিমটা ইল্ড পয়েন্টে গিয়ে যতটুকু বেন্ড হবে দেন এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেটা হচ্ছে ইলাস্টিক। এবং সেই মুমেন্ট বা সেই অবস্থায় বিমটা আনক্রেক্ট হতে পারে, এবং সেম বিম ক্রেক্টও হতে পারে। আমাদের প্রশ্নে বলা থাকবে কি এটা কি বিমটা ক্রেক্ট অর আনক্রেক্ট, এটা বের করো, দেন আমরা বের করব। আর হচ্ছে ইলাস্টিক হচ্ছে সেটা বেন্ড হওয়ার পরে আর আগের অবস্থায় ফিরে আসবে না, দেন এটা তো অবভিয়াসলি ক্রেক্ট হবে। ওকে, আমরা আমাদের কোয়েশ্চেনে ফিরে যাই। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনে বলা আছে বিমের বেস হচ্ছে 10 ইঞ্চ, হাইট 25 ইঞ্চ, অ্যান্ড ইফেক্টিভ ডেপথ ডি, সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ, সেটা হচ্ছে 23 ইঞ্চ। অ্যান্ড দেওয়া আছে নাম্বার 3 নাম্বার 8 বার, 3 নাম্বার 8 বার এটা দেওয়া আছে। সো এখানে এটার জন্য যে এরিয়া সেটা দেওয়া আছে 2.37 ইঞ্চ স্কোয়ার। যদি দেওয়া না থাকে আমরা বের করব। কিভাবে বের করব সেটা একটু আমি বলি। সেইটা হচ্ছে নাম্বার 8 নাম্বার যত থাকবে এখানে, এই যে নাম্বারটা এটা যত থাকবে সেইটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করব। যদি এখানে নাম্বার 9 থাকতো তাহলে আমরা 9 কে 8 দিয়ে ডিভাইড করব, 9 কে 8 দিয়ে ডিভাইড করব। ওকে, সো এইখানে হচ্ছে নাম্বার 8 দেওয়া আছে, সো আমরা 8 কে 8 দিয়ে ডিভাইড করব। যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ডায়ামিটার। ওকে, সেটা হচ্ছে ডায়ামিটার। সো
ডায়ামিটার যদি হয়ে থাকে, এরিয়া বের করার ফর্মুলা আমরা জানি, আই ডায়ামিটার ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো এইটা যদি করি তাহলে আমাদের 0.37 ইঞ্চ স্কোয়ার সেটা আসবে। আচ্ছা, যাই হোক, দেন প্রশ্নে বলা আছে দি কংক্রিট সিলিন্ডার এফসি প্রাইম দেওয়া আছে 4000 পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার অ্যান্ড the tensile strength in bending which is 475 psi. This is important, এই ভ্যালুটা আমাদের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে বলা আছে কি যে মডিউলাস অফ রাপচার, এটা হচ্ছে একদম ম্যাক্সিমাম ফোর্স বিমের মধ্যে যে লোড বিয়ার করতেছে, একদম ম্যাক্সিমাম লোডই হচ্ছে এইটা। এর বেশি যদি লোড এখানে ইউজ করা হয় দেন এটাতে ক্র্যাকিং হবে। সো এইটা হচ্ছে ম্যাক্সিমাম যে লোড 475 psi, এটা দেওয়া আছে। দেন এফ ওয়াই দেওয়া আছে 60,000 psi। দেন দেন ডিটারমাইন দি স্ট্রেসেস, এখানে স্ট্রেসেস বের করতে বলা হয়েছে। সো কি কি স্ট্রেস থাকতে পারে একটা বিমের ক্ষেত্রে? আমি এখানে এখানে বলা হয়েছে যে কম্প্রেশন জোনে একটা স্ট্রেস থাকে, সেটা হচ্ছে এফসি। দেন টেনশন জোনে একটা স্ট্রেস থাকে, সেটা হচ্ছে এফসিটি। এবং স্টিল, সেই যে স্টিল গুলো আছে, সেই স্টিল গুলোর মধ্যেও একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে এফএস। তাহলে এখানে স্ট্রেসেস গুলো বের করতে বলছে, আমরা বের করবো এফসি, সেটা হচ্ছে কম্প্রেশন জোনে যে স্ট্রেস, এবং এফসিটি যেটা হচ্ছে টেনশন জোনে যেই কংক্রিটের জন্য স্ট্রেস সেইটা, এবং এফএস হচ্ছে যে যে স্টিলের জন্য রডের জন্য যে স্ট্রেসটা, সেটা সেটা বের করতে বলা হয়েছে। এবং বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে এখানে, এম ইকুয়ালস টু 45 ফিট কিপে দেওয়া আছে। ওকে, ওকে। সো আমি যদি এখানে যাই, তো আমাদের হাইট দেওয়া ছিল 25 ইঞ্চ, অ্যান্ড ইফেক্টিভ ডেপথ দেওয়া ছিল 23 ইঞ্চ। এখানে এইখানে আরেকটু আমাকে বলতে হবে, সেটা হচ্ছে সেইটা হচ্ছে এইটা পুরাটুকু হচ্ছে 25 ইঞ্চ, বেইস হচ্ছে 10 ইঞ্চ, এবং এইখানে যে স্টিলের জন্য যে ফাঁকা স্থান, আমরা আমরা এইখান থেকে যদি একটা ক্রস সেকশন, এখান থেকে কিছু একটা অংশ কেটে নেই আর কি, কেটে নেই ক্রস সেকশনের জন্য, একদম অল্প একটু অংশ কেটে নিলাম। কেটে নেওয়ার পর যে ক্রস সেকশনটা হবে সেটা এরকম। এটা হচ্ছে ফাঁকা স্থান, স্টিল তো অবশ্যই এখানে আর থাকতেছে না, আমরা কেটে নিয়ে আসছি। সো এইখানে একদম মাঝামাঝি ডিস্টেন্স, একদম উপরে থেকে এটার মাঝামাঝি ডিস্টেন্স পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে ডি ইফেক্টিভ ডেপথ, যেটা দেওয়া ছিল 23 ইঞ্চ। ওকে, যাই হোক, 23 ইঞ্চ। অ্যান্ড অ্যান্ড আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম, হ্যাঁ, এইখানে। এটা হচ্ছে একদম মাঝামাঝি যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 23 ইঞ্চ। তো এফ সি বের করতে হবে, এফ এস বের করতে হবে, এফ সি টি বের করতে হবে। এম দেওয়া আছে 45 ফিট কিপে। আচ্ছা, যাই হোক। সো আমাদের প্রথম যেই কাজ, সেটা হচ্ছে এফ সি, এফ এস, এফ সি টি, এগুলোর ফর্মুলাগুলো যদি আমরা একটু জানি। এফ সি হচ্ছে এম ওয়াই বাই আই, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এম হচ্ছে মুভমেন্ট যেটা অলরেডি দেওয়া আছে এখানে, এন্ড ওয়াই তো ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে যার যার অবস্থানের মিড পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স যেটা, সেটা আমরা পরে দেখব। সো প্রথমে এখানে আই বের করার জন্য, আই মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমাদের অবভিয়াসলি ওয়াই বার বের করতে হবে, কেননা আমরা জানি যে মুভমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলার ভিতরে ওয়াই বার ইউজ করতে হয়। সো আমি স্টেপ বাই স্টেপ বলি। স্টেপ বাই স্টেপ যদি বলতে হয়, তাহলে প্রথমে প্রথমে এইখানে আরেকটু বলি আমি। এইখানে আরেকটু বলি, সেই ফাঁকা স্থানগুলো ফিল আপ করার জন্য এখানে একটু এক্সট্রা বার দিয়ে দেওয়া হয়েছে, আমরাও দিয়ে দিব। সো 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 এরিয়া যদি বের করি, এরিয়া বের করার জন্য আমরা অলরেডি কোয়েশ্চেনে এখানে দেখলাম কি, যে এরিয়া অলরেডি একটা দেওয়া আছে।
দেওয়া আছে স্টিলের জন্য, এরিয়াটা দেওয়া আছে 2.37। এটা হচ্ছে স্টিলের জন্য, আমরা এখানে ইজিলি লিখতে পারি। স্টিলের জন্য যে এরিয়াটা কি দেওয়া ছিল, 2.37। এটা যদি আহ, দেওয়া না থাকতো তাহলে আমি অলরেডি বলেছিলাম এইচ ডিভাইডেড বাই এইচ, নাম্বার 8 দেওয়া ছিল, দেন 8 ডিভাইডেড বাই 8 যেটা আসবে সেটা হচ্ছে ডায়ামিটার, দেন ডায়ামিটার পাই ডায়ামিটার স্কোয়ার ডিভাইডেড বাই 4, যেটা আসবে সেটা হচ্ছে 0.79। আমি মেবি আগে একটু ভুল বলেছিলাম, এইটাই হচ্ছে 2.37 বলেছিলাম, সো এটা হবে 0.79। যাই হোক, দেন ছিল 3 বার, দেন থ্রি, এই যে 3 বার নাম্বার 8 ছিল, সো এই জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, গুণ হবে, দেন এটা আসবে 2.37 ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, সো 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 এইটার যে স্টিলের জন্য এরিয়া সেইটা আমরা পেলাম 2.37 ইঞ্চ স্কোয়ার। এবং এইটাও আমাদের জানতে হবে যে বার দুইটা ইউজ করা হয়েছে এখানে, সেই দুইটা বারের জন্য এরিয়া কত আসতেছে সেইটা আমাদের ইউজ করতে হবে, জানতে হবে। সেটার ফর্মুলা হচ্ছে n-1 ইন্টু as। সো এখানে n কত, আমরা জানি n হচ্ছে 8-1 ইন্টু as, আমরা জানি 2.37। সো এইটা আসবে 16.59 ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, আচ্ছা, আমরা সলিউশনে ফিরে যাই। সো এখানে মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য একটা কথা হচ্ছে, মুভমেন্ট অফ ইনার্শিয়ার জন্য ওয়াই বার বের করতে হবে। ওয়াই বারের যে ফর্মুলা সেটা হচ্ছে a1 ইন্টু y1 প্লাস a2 ইন্টু y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। ওকে, সো a1 হচ্ছে গিয়ে, a1 হচ্ছে এইটুকু হচ্ছে, পুরাটুকুই হচ্ছে a1, পুরাটুকুই হচ্ছে a1। সো a1 এর জন্য এরিয়াটা a1 এটা কি হবে, এটা 25, এটা হচ্ছে 10। সো a1 হচ্ছে 10 ইন্টু 25, অ্যান্ড a2 হবে, এইটুকু তো আমরা অলরেডি a1 এর জন্য বললাম। সো বাকি যে সাইডের বার দুইটা দেওয়া আছে সেইটা হচ্ছে, এটা a1 এবং এইগুলা হচ্ছে a2। সো a2 এর এরিয়া হচ্ছে 16.59। সো a2 হচ্ছে 16.59 ইঞ্চ স্কোয়ার। ওকে, দেন y1 হবে এইটুকুর জন্য একদম থেকে টপ উইথ থেকে এইটার একদম নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হবে y1। সো পুরাটুকু ছিল কত, পুরাটুকু ছিল 25। সো y1 হবে 25 ডিভাইডেড বাই 2, which is 12.5। ওকে, ওকে, সো 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 আমি অলরেডি পুরাটুকুর জন্য যেই y1 ডিস্টেন্স সেটা হচ্ছে টপ উইথ থেকে যেটা আমরা নিচ্ছি সেইটার সেইটার নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে 12.5। এখন আমরা নিব এখন আমরা নিব এখন আমরা এইটা না নিয়ে আমরা নিব এইটুকু জিনিস। সো এইটুকু জিনিস যদি নেই, সো টপ উইথ হচ্ছে এইটা, সো টপ উইথ হচ্ছে এইটা, দেন টপ উইথ থেকে এইটার মাঝামাঝি যে ডিস্টেন্স, এখানে কি ছিল, টপ উইথ থেকে এই রেক্টেঙ্গুলারের মাঝামাঝি ডিস্টেন্স ছিল 12.5। এখন টপ উইথ থেকে এই বারের এই বারের মাঝামাঝি যে ডিস্টেন্স সেটা হবে y2, এবং আমরা জানি এইটুকু ডিস্টেন্স হচ্ছে d, যেটা ছিল 23। ওকে, তাহলে y2 হবে 23। দেন এখানে ভ্যালুগুলো আমরা ইউজ করব, দেন y বার আসবে 30.2 ইঞ্চ। ওকে, ওকে, দেন মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ফর্মুলা সেটাও আমরা জানি, bh কিউব ডিভাইডেড বাই 12 প্লাস ad স্কোয়ার। সো এখানে b হচ্ছে 10 আমরা জানি, h হচ্ছে 25 সেটাও জানি, 12 প্লাস ad স্কোয়ার। a হচ্ছে a হচ্ছে
প্রথমে এ হচ্ছে প্রথমের যেই এ হচ্ছে প্রথমে যে রেক্ট্যাঙ্গুলারটা সেটা। প্রথমে রেক্ট্যাঙ্গুলারটা কি ছিল? এ হচ্ছে A1 ছিল। তো এ হবে A1 or A 10 into 25, সো ওইটাই লেখা হয়েছে এখানে 10 into 25, and D হবে প্রথম যে রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে আমরা কাজ করেছি সেইটার সেইটার একদম মিড পয়েন্ট, সেটার মিড পয়েন্ট ওর মাঝামাঝি ডিস্টেন্স ছিল 12.5, কেননা পুরাটুকু হচ্ছে 25, সো মাঝের পুরাটুকু হচ্ছে 25, সো এটার একদম আহ, মাঝামাঝি ডিস্টেন্স টপ উইড থেকে হবে 12.5। এখানে আমরা বের করতেছি ডি। সো ডি যে ডিস্টেন্সটা সেটা হলো গিয়ে যে প্রথমে যে রেক্টাঙ্গুলারটা নিয়ে আমরা কাজ করতেছি সেইটার সেইটার ডিস্টেন্স এবং নিউট্রাল অ্যাক্সিসের যে ডিস্টেন্স সেটা মাইনাস হবে। আমরা অলরেডি বের করেছি নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স হচ্ছে গিয়ে ওয়াই বার 13.2। তাহলে তাহলে ডি হবে গিয়ে নিউট্রাল অ্যাক্সিস ডিস্টেন্স থেকে প্রথমে যে রেক্টাঙ্গুলারটা নিয়েছি সেটার মাঝামাঝি ডিস্টেন্স মাইনাস হবে। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে 12.5 মাইনাস হোল স্কোয়ার প্লাস দেন 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 আমরা এই বারটুকু নিয়ে কাজ করেছি, এইটুকু বার এখানেও আছে, এইটুকু বার নিয়ে কাজ করেছি। সো এই বারের যে এরিয়া সেটা সেটা এই বারের এরিয়া আমরা জানি 16.59 ইন্টু ডি স্কোয়ার। সেম ডি হবে এই বারের জন্য টপ উইডথ থেকে এই বারের মাঝামাঝি যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স মাইনাস হবে। সো নিউট্রাল অ্যাক্সিস ডিস্টেন্স থেকে ওই বারের মাঝামাঝি ডিস্টেন্স টপ উইডথ থেকে মাঝামাঝি ডিস্টেন্স মাইনাস হবে। এটা আগে এটা পরে ডাজেন্ট ম্যাটার, যেহেতু এখানে ফুল স্কোয়ার দেওয়া আছে। সো এইভাবে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, যেটা আসছে 14736 ইঞ্চ 4। ওকে, দেন আমাদের বলা হয়েছে এখানে স্ট্রেস বের করতে। আমরা এফ সি কম্প্রেশন জোনে যে স্ট্রেস সেটা আগে বের করব, সেটা হচ্ছে এম ওয়াই ডিভাইডেড বাই আই। এম হচ্ছে দেওয়া ছিল কোয়েশ্চেনে, এম দেওয়া ছিল 45, ফিট কিপে দেওয়া ছিল আমাদের, যেহেতু বাকি ভ্যালুগুলো ইঞ্চিসে বের করলাম আমরা, ইঞ্চিস ইঞ্চিস। সো এটাতে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেন 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ইঞ্চ পাউন্ডে ভ্যালুটা পাবো। সো 45 ইন্টু 12 ইন্টু 1000, দেন ওয়াই হবে গিয়ে এইটা একটু আমাকে বলতে হবে। সো সো আমি যদি এখানে আঁকাই, এখানে যদি কম্বাইন্ড পিকচারটা আঁকাই, দেন এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। সো আমি আগেই বলেছিলাম নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের যে জোনটা থাকে সেটা হচ্ছে কম্প্রেশন জোন, এবং নিচের যে জোনটা থাকে সেটা হচ্ছে টেনশন জোন। আর টেনশন জোনে যেই স্ট্রেসটা হয় সেটা হচ্ছে এফসিটি, এবং যেই স্টিলের জন্য যেই ফোর্স বা স্ট্রেস থাকবে সেটা হচ্ছে এফএস। ওকে, তাহলে টপ উইড থেকে কম্প্রেশন জোনের জন্য নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কত? সেটা হচ্ছে 13.2। এইটাই হচ্ছে এইটাই হচ্ছে এইটাই হচ্ছে কম্প্রেশন জোনে স্ট্রেস বের করার জন্য ওয়াই। ওকে, সো ওয়াইটা তাহলে কি হলো? ওয়াইটা হচ্ছে যেই জোনে আমি স্ট্রেস বের করতেছি, কম্প্রেশন জোন এফ সি। সো টপ উইড থেকে, এখানে টপ উইডথ না বললেও চলবে, এখানে এটা বলা চলে যে যেই যেই জোনে আমি স্ট্রেস অর ফোর্স বের করতেছি সেইটা থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্সটা সেইটাই হচ্ছে ওয়াই। তাহলে তাহলে এখানে আই তো বের করেছি 14736 ইঞ্চ টু দি পাওয়ার 4। সো এফ সি যেটা কম্প্রেশন জোনে স্ট্রেস সেটা আসবে 484 psi। ওকে, দেন আমরা বের করব এফসিটি। এফসিটি সেম ফর্মুলা এম ওয়াই ডিভাইডেড বাই আই। সো এম হচ্ছে 45 ইন্টু 12 ইন্টু 1000 ইন্টু
ওয়াই। সো ওয়াইটা তাহলে কি হবে? ওয়াইটা হবে, আমি অলরেডি আগেও বলেছি যে যে যেই জোনে আমি যেই জোনটা নিয়ে আমি কাজ করব সেইটা থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্স। সো এফসিটি হচ্ছে এই নিচের জোনে কাজ করে। সো নিচের জোন থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স সেইটাই হচ্ছে এফসিটি বের করার জন্য ওয়াই। সো পুরাটুকু হচ্ছে 25, এইটুকু 25 মাইনাস এইটুকু মাইনাস করলেই হবে 13.2। সো এইটা হচ্ছে ওয়াই এফসিটির জন্য। এফসিটির জন্য 25 মাইনাস 13.2। ওকে, দেন আমরা এফসিটির ভ্যালু পাইলাম 432 পিএসআই। আমাদের কোয়েশ্চেনে মডিউলাস অফ রাপচার একদম হাইয়েস্ট যে ফোর্স ওটা দেওয়া ছিল 475 পিএসআই। আর আমি আগেও বলেছিলাম যে আমরা এফসিটি যে ভ্যালুটা বের করব ওইটার সাথে কম্পেয়ার করব মডিউলাস অফ রাপচারের যে ভ্যালুটা। সো মডিউলাস অফ রাপচার যে ভ্যালুটা দেওয়া ছিল 475 পিএসআই, অ্যান্ড আমরা আমরা ক্যালকুলেশন করে পেলাম 432। সো আমাদের ভ্যালুটা হচ্ছে কম, ম্যাক্সিমামটাকে ক্রস করে নাই। সো এটা আনকারেক্ট অবস্থায় থাকবে। যদি আমাদের ভ্যালুটা ম্যাক্সিমাম থেকে বেশি হয়ে যেত দেন হচ্ছে বিমে ক্র্যাকড হতো, ক্রেকিং ইস্যু থাকতো। যেহেতু এখানে কম আসছে সো এখানে এটা আনক্র্যাকড থাকবে। সো কোশ্চেনে যদি বলা থাকে যে ক্র্যাকড অর আনক্র্যাকড বের করো, দেন আমরা এইভাবে বের করব। এখানে তো ওইভাবে বলা নাই, এখানে জাস্ট স্ট্রেস গুলা বের করতে বলছে। সো আরেকটি স্ট্রেস বাকি আছে, সেটা হচ্ছে এফএস, স্টিলের জন্য যে স্ট্রেস সেইটার ফর্মুলাও সেম, এম ওয়াই ডিভাইডেড বাই আর। সো যেহেতু স্টিলের জন্য আই গুণ হবে, মাল্টিপ্লাই হবে। এখানে নাম্বার 8 বারের স্টিল ছিল। সো সেম এম হচ্ছে 45 ইন্টু 12 ইন্টু 1000। দেন এফ এস এর জন্য ওয়াইটা কি হবে সেইটা যদি একটু আমি বলি। এফ এস এর জন্য এফ আচ্ছা, এফ এস এর জন্য এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। সো এইটুকু ডিস্টেন্স হচ্ছে 13.2। এবং এবং আমি আমি আবার আরেকটু ক্লিয়ার করে আঁকাই। এইখানে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এন্ড নিউট্রাল অ্যাক্সিসের যে ডিস্টেন্স ওয়াই বার সেটা ছিল 13.2। এবং এইখানে হচ্ছে গিয়ে এফএস টা ওয়ার্ক করে, এফএস কাজ করে স্টিলের জন্য যে স্ট্রেস। সো আমি আগেও বলেছিলাম যে যেইটা নিয়ে আমরা কাজ করব, যেইটার জন্য ফোর্স বের করব, ওইটার ডিস্টেন্সটা হবে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত। সো এইখানে ডিস্টেন্সটা হবে এইটুকু। সো এইখানে ডিস্টেন্সটা হবে এইটুকু। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এইখানে হচ্ছে এফএস। সো এফএস থেকে নিউট্রাল অ্যাক্সিসের যে ডিস্টেন্স সেইটাই হচ্ছে এফএস এর জন্য ওয়াই। সো আমরা জানি এইটুকু পুরাটুকু হচ্ছে ডি, যেটা ছিল 23। সো 23 থেকে এইটুকু হচ্ছে মাইনাস করব 13.2। দেন এটা হবে এফ এস এর জন্য ওয়াই। সো এখানে এটাই লেখা হয়েছে, এফ এস এর জন্য ওয়াই হবে 23 মাইনাস 13.2। দেন এফ এস এর ভ্যালু আসবে 2872.96 pound per inch square. Okay, okay, this is the solution. Okay, thanks for watching my video.